এমন একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো যেটা নাকি বলা হয় যেখানে এখনো সায়েন্স টেকনিক্যালি ঢুকতে পারেনি। সেটা কি সত্যি ঢুকতে পেরেছে আদপেও? উই আর টকিং অ্যাবাউট ফার্টিলিটি, ইনফার্টিলিটি, সন্তান প্রসব করা এবং সব কিছুর জন্যই এখন প্রচুর এরকম আইভিএফ ক্লিনিকস রয়েছে। বাট হোয়াট মেক্স দিস প্লেস স্টার্কলি ডিফারেন্ট ফ্রম আদার্স ইজ এই ভদ্রলোক যিনি আমার ডান দিকে বসে রয়েছেন, ডক্টর অত্রি পাল। এসেই আমি দেখছি উনি ওনার পেশেন্টদের সঙ্গে ফার্স্ট নেম বেসিসে কথা বলছেন, তুই তুকারি চলছে। উনি বোধহয় 32টা ভাষায় কথা বলতে পারেন, কারণ বাংলা ঝকঝকে বলছেন, সাউথ ইন্ডিয়ান ভাষায় পো করছেন। আমি বুঝতে পারছি না এক্স্যাক্টলি কীভাবে কথা বলবো যাতে আপনারাও বুঝতে পারেন, আমিও বুঝতে পারি, উনিও বুঝতে পারেন। লেট আস স্টিক টু বাংলা। বাট দ্য ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট কামস টু মাই মাইন্ড ইজ মিথ না মিথ্যে? অনেকগুলো বিষয় রয়েছে অ্যাবাউট ফার্টিলিটি অ্যান্ড স্পেশালি মেল ইনফার্টিলিটি। মেল ইনফার্টিলিটি এমন একটা বিষয় যেটা নিয়ে কথা বলা হয় না, তার কারণ আমাদের সোশ্যাল কন্ডিশনিং। পৌরসত্ব মানে ম্যানহুড আর মেল ইনফার্টিলিটিকে সিনোনিমাস করে দেওয়া হয়েছে। অ্যাবসলিউটলি হ্যাঁ, এবং আমি জাস্ট এটা বলছি, কয়েকটা মিথ রয়েছে এটার অ্যারাউন্ড। একটা হচ্ছে গিয়ে ছোটবেলা থেকে অনেক পর্ন দেখলে ইনফার্টিলিটি চলে আসে, শুনেছি এগুলো, এরকম ধরনের কথাবার্তা। লো স্পার্ম কাউন্ট ইজ অলমোস্ট আ সাইলেন্ট এপিডেমিক এখন, এটাও শুনছি। অ্যাবসলিউটলি, বিকজ আমি এটা বারবার বলি, আমি যতগুলো সেমিনারে আমার কথা বলতে হয় বা যতগুলো সিএমইতে কথা বলতে হয়, আমি বারবার বলে এসেছি যে বিগত 3 দশক ধরে সিমেন কোয়ালিটি খুব কমে গিয়েছে। ইনফ্যাক্ট আমি যদি দেখি প্রি কোভিড আর পোস্ট কোভিডও একটা দেয়ার ইজ আ হিউজ টেকটনিক শিফট ইন দ্য সিমেন অ্যানালিসিস। আমি প্রথমে যেটা বলতে চাই, এটা আমি আমার দর্শকদের বলতে চাই, শ্রোতাদের বলতে চাই, যে when it comes to bad lifestyle, আমার মনে হয় বিকজ অফ our social conditioning, মহিলাদের থেকে পুরুষদের ব্যাড লাইফস্টাইল অনেক বেশি। would you agree or disagree? ইয়েস, আই উইল এগ্রি যে পুরুষদের এখন কার বেশি কার কম সেটা আমি বলতে পারবো না, কিন্তু পুরুষদের ডেফিনেটলি লাইফস্টাইল খুব খারাপ। জাঙ্ক ইটিং, এক্সারসাইজ না করা, মোবাইল ফোন ঘাটা, অ্যালকোহল, অ্যাবসলিউটলি রেট অফ ইট ইজ মাচ হায়ার এন্ড উই হ্যাভ সিন দিস। কারণ আমরা আগের জমানার যদি ছেলে মেয়েদের কথা বলি, বাঁজ বা বাঁজা এই কথাটা মহিলাদের বলা হতো, পুরুষদের নয়। যদিও এই বাজে লাইফস্টাইলের ফলে লাইফস্টাইল জনিত ডিজিজের মধ্যে একটা হচ্ছে ইনফার্টিলিটি, সেটা তাদের হওয়ার সংখ্যা বা প্রবণতাই বেশি। নাও লেটস কাম টু দিস কোয়েশ্চেন, তাহলেও কেন ফ্যামিলিতে বাচ্চা না হলে সবার আগে মহিলাকে চেক করানো হয়? এটা একটি পুরুষতান্ত্রিক সমাজ, পেট্রিয়ার্কিয়াল সোসাইটি। প্রথমে মেয়েটাকে দেখ, মেয়েটার পিরিয়ড হয় তো, তাহলে দেখ ওর হয়তো প্রেগনেন্সি আসবে, আমার ছেলের সমস্যা হবে, হতেই পারে না। এরকম আমি অনেক পেশেন্ট দেখেছি, হাজব্যান্ডের শুক্রাণুর সংখ্যা খুব কম, আমি বললাম হয়তো তোদের নর্মালি আসবে না, তাদেরকে ওটা অ্যাকসেপ্ট করতেই 1.5 বছর লাগলো, আরও 1 বছর লাগলো অ্যাকচুয়ালি আইভিএফে আসতে। কারণ বাড়ির থেকে বাবা মানে হচ্ছে মেয়ের শ্বশুর বলছেন, ছেলের বাবা বলছেন আমাদের বাড়িতে ওসব সমস্যা হয় না, তোর বউ মোটা, তোর বউয়ের ডিম ঠিকঠাক বেরোচ্ছে না, পিরিয়ড রেগুলার হয় না, ওর জন্য হচ্ছে, আমরা হেলদি খাবার খাই, আমাদের এই সমস্যা হবেই না। আর তাছাড়া আগের জেনারেশনে হয়তো তার বাবার বা তার দাদুর 3 জন সন্তান আছে, 2 জন সন্তান আছে, 4 জন সন্তান আছে, তার কি করে প্রবলেম হবে? এটা একটি প্রশ্ন সবসময় থেকে যায়। সো অ্যাকচুয়ালি জেনারেশন আফটার জেনারেশন লাইফস্টাইল জনিত কারণে ছেলেদের ইনফার্টিলিটি রেট কতটা বেড়েছে আমাদের দেশে এই মুহূর্তে? হোয়াট ইজ দি এক্স্যাক্ট কাউন্ট অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অ্যারাউন্ড মেল ইনফার্টিলিটি, আপনি যদি একটু বলেন। স্ট্যাটিস্টিক্স এক্স্যাক্ট আমাদের দেশের বলা খুব কঠিন, কিন্তু আমি যদি পুরো বিশ্বে বলি, এখন দেখা গিয়েছে যে দেয়ার আর অ্যাবাউট 7 to 8 মিলিয়ন মেন হু আর সাফারিং ফ্রম মেল ইনফার্টিলিটি। আমাদের যে ইনফার্টিলিটি ক্লিনিকগুলোয় আজ থেকে ধরুন 10-15 বছর আগে মোটামুটি সব ইনফার্টিলিটি কাপলের মধ্যে 20% মেল ইনফার্টিলিটি থাকতো। এখনকার দিনে সেটা 40 to 50%, মানে মেল অ্যান্ড ফিমেল ইনফার্টিলিটি প্রায় সমান সমান হয়ে গিয়েছে এখন। আচ্ছা, এই মেল ইনফার্টিলিটির পেছনে যদি টপ 5 রিজনস ইউ হ্যাভ টু স্টেট, তাহলে সেগুলো কি কি হবে? লাইফস্টাইল, তারপরে রেডিয়েশন এক্সপোজার টু টু মাচ অফ রেডিয়েশন এক্সপোজার মানে ধরুন আপনার এই মোবাইল ফোন কোথায় রাখছে পুরুষরা? পকেটে রাখছে। ইট ইজ ভেরি ক্লোজ টু দ্য স্ক্রটাম। তার সঙ্গে হচ্ছে ওয়ার্ক স্টাইল চেঞ্জেস, এখনকার দিনে অনেক বেশি ওয়ার্কিং আওয়ার্স, টেনশন, অ্যাংজাইটি, তার সঙ্গে হচ্ছে অ্যাসোসিয়েটেড কোমরবিডিটিস যেরকম ডায়াবেটিস, ওবেসিটি, এগুলো অনেক বেড়ে গিয়েছে, যার জন্য এখন পুরুষ বন্ধাত্বা অনেকটাই বেড়ে গিয়েছে এবং স্পার্মের কোয়ালিটি অনেকটাই কমে গিয়েছে।
টকিং অ্যাবাউট এক্সারসাইজ, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর আই এম শিওর, এইটাও একটা মিথ আছে, ইজ ইট আ মিথ অর আ মিথ্যা যে প্রচুর এক্সারসাইজ করলে, প্রোটিন শেক খেলে, ইনজেকশন, স্টেরয়েডস এটসেট্রা নিলে মেল ইনফার্টিলিটি কেসেস বাড়ে? এক্সারসাইজ করলে প্রবলেম হয় না, কারণ হচ্ছে এক্সারসাইজ করলে ডায়াবেটিস কারোর থাকলে কন্ট্রোলে থাকবে, ওবেসিটি কমে যাবে, সেটা ভালো। কিন্তু প্রোটিন শেক নিলে যেটা মাথায় রাখতে হবে, আমি এক্সেস প্রোটিন নিচ্ছি কিন্তু আমার রিকোয়ার্ড ফ্যাট নিচ্ছি না, এটা কিন্তু ঠিক নয়। কারণ একটি যখন স্পার্মের কিন্তু অর্ধেকটাই কিন্তু মানে গুড ফ্যাট, যেটাকে আমরা হচ্ছে ওমেগা 3 ফ্যাট, এগুলো দিয়ে তৈরি হয়, যার ফলে যদি ফ্যাট রেস্ট্রিক্টেড ডায়েট করে দাও তাহলেও কিন্তু প্রেগনেন্সিতে প্রবলেম হতে পারে, বা ক্র্যাশ ডায়েট করে তুমি যদি খুব রোগা হতে চাও তাহলেও কিন্তু পিটিউটারি প্রবলেমস হতে পারে, যার জন্য আবার মেল ইনফার্টিলিটি হতে পারে। আর স্টেরয়েড ইনজেকশন, ইয়েস, অ্যানাবলিক স্টেরয়েড বা টেস্টোস্টেরন, যেগুলো আজকাল সবাই নিয়ে হতে চায় সালমান খান, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি মাথায় রাখতে হবে, ইনজেকশন টেস্টোস্টেরন হয়তো তোমার যৌনতাটাকে বাড়িয়ে দেবে, তোমার হয়তো সিক্স প্যাকস করে দেবে, কিন্তু স্পার্ম জিরো করে দিতে পারে। টেস্টোস্টেরন ইজ আ মেল কন্ট্রাসেপটিভ। এই জন্যই সালমান খান এখনো ভার্জিন। নেক্সট, ইনফার্টিলিটি, মেল ইনফার্টিলিটি সবাই বলে হ্যাজ এ পয়েন্ট অফ নো রিটার্ন, রিভার্সিবল নয়। দেখো, এবার আমি পুরো জিনিসটা বলছি। 3টে কারণের জন্য মেল ইনফার্টিলিটি হতে পারে। যদি পিটিউটারি গ্ল্যান্ডের প্রবলেম থাকে তাহলে আমি ইনজেকশন দেব ধাতুতে, অর্থাৎ সিমেনে আবার স্পার্ম চলে আসবে, নর্মাল প্রেগনেন্সি আসতে পারে, ঠিক আছে। কিন্তু যদি আমার অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া হয় বা নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া হয়, টেস্টিসে কোনো প্রবলেমের জন্য বা স্পার্ম বেরিয়ে আসার পথে কোনো প্রবলেমের জন্য হয়, তাহলে কিন্তু কোনো ইনজেকশন বা ওষুধ কোনোদিনও কাজ করবে না। কিন্তু আমি অন্ডকোষ থেকে স্পার্মগুলো বার করে নিতে পারবো, অর্থাৎ টেস্টিস থেকে বা টেস্টিসের ওপরে যে মুকুটটা থাকে এপিডিডাইমিস থেকে আমি স্পার্ম বার করে নিতে পারবো, এবং সেই স্পার্ম দিয়ে আমি কিন্তু আইভিএফ এর মাধ্যমে প্রেগনেন্সি এনে দিতে পারবো। অর্থাৎ, এবং দেখা গিয়েছে যে স্ট্যাটিস্টিক্সে 10 জনের মধ্যে 8 জন অ্যাজোস্পার্মিয়ার পেশেন্টই কিন্তু নিজের শুক্রাণুর থেকে প্রেগনেন্সি, 10 জনের মধ্যে 8 জন অ্যাজোস্পার্মিয়ার পেশেন্টই কিন্তু নিজের শুক্রাণুর থেকে বাবা হতে পারেন। আচ্ছা, তাই ইট ইজ নট অ্যাবসলিউট নো রিটার্ন। রাইট। নাও আমরা জানি দ্যার ইজ এ বায়োলজিক্যাল ক্লক অ্যান্ড ইট ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড টু আ ওম্যান। এবার এখন আবার সোশ্যাল মিডিয়ায় দেখছি মাঝে মাঝেই বলছে যে মেয়েদের এক কোয়ালিটি যেরকম কমে যায়, বয়সের সাথে খারাপ হয় এটসেট্রা, ছেলেদের স্পার্ম কোয়ালিটিও খারাপ হয় বয়সের সাথে। কিন্তু এই যে একটা প্রচলিত একটা তথাকথিত ব্যাপার রয়েছে, টিল আই ডাই, আই এম লাইক 18 টিল আই পুরুষ ডাই, চিরযুবা, এই কথাটা নয় অ্যাকচুয়ালি। নোবডি টার্নস, সবাই চিরকুমার থাকে, মানে সবাই, আমার বাবাও তার নামের মাঝখানে কুমার লেখেন, অম্লান কুমার চক্রবর্তী, হি ইজ 70, আই এম হিজ ডটার। সো জাস্ট টেল মি দেন, এইটা ওয়াই ইজ দিস আইডিয়া দ্যাট মেন ডোন্ট হ্যাভ আ বায়োলজিক্যাল ক্লক? হ্যাঁ, কারণ মহিলাদের যেরকম 35-এর পর থেকে ড্রাস্টিক্যালি ডিমের সংখ্যা এবং কোয়ালিটি কমতে থাকে, সেটা হচ্ছে আরও বোঝা যায় হচ্ছে তাদের প্রেগনেন্সির চান্স কমে যায়, তাদের অ্যাবর্শনের রিস্ক বেড়ে যায়, এবং 42 পরে তাদের হচ্ছে ডিম থাকে না। এটা আমরা বুঝতে পারি AMH হরমোন টেস্ট এবং আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে। কিন্তু পুরুষদের কিন্তু অত ড্রাস্টিক্যালি না কমলেও দেখা গিয়েছে 40-45-এর পর থেকে আস্তে আস্তে শুক্রাণুর নাম্বার অতটা না কমলেও কোয়ালিটি কমতে থাকে। যেরকম স্পার্মের ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্স বেড়ে যায়। আমরা যদি দেখা গিয়েছে যারা আমরা আইভিএফ খুব করি, তখন আমরা দেখি যে খুব বয়স বেশি যাদের মেল, তাদের স্পার্ম ব্যবহার করে এমব্রিও তৈরি করলে এমব্রিওর মধ্যে একটা স্ট্রেস চলে আসে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন এগ আর স্পার্ম ফিউজ করছে, বেশিরভাগ কাজটাই কিন্তু এগের করতে হয়, স্পার্মের খুব কম কাজ, সেই জন্য পুরুষরা কিন্তু অনেকটাই বেঁচে যায় এখান থেকে। সো লাইক আ ওম্যান, এবং তার শরীর যেভাবে পুরো দ্য মেকানিক্স অফ ইট পুরোটা একটা মহিলার শরীরে হয়, ঠিক সেভাবেই যেহেতু মহিলার কাজ বেশি, সেহেতু আমার মনে হয় দ্য রিস্ক অফ নট হ্যাভিং ইট অর নট বিং এবল টু কন্ডাক্ট দি এন্টায়ার প্রসেস মহিলাদের বেশি। ইট হ্যাজ গট নাথিং টু ডু উইথ পৌরুষত্ব, রাইট? অ্যাবসলিউটলি। ওকে, সো মানুষজন গুগল করছে, চ্যাট জিপিটি করছে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে বিলিভ করছে, তাও ঠিক জুতোটা খুলে ক্লিনিকের ভেতরটা আসতে পারছে না। তো এই কি মানসিকতার পরিবর্তন হলে, কিভাবে আপনার মনে হয় এই বিস্তর চেঞ্জটা আনা সম্ভব? মাথায় রাখতে হবে যে ইনফার্টিলিটি ইজ নট আ ট্যাবু, ইনফার্টিলিটি ইজ নট ইনকিউরেবল। তোমার প্রেগনেন্সি আসতে পারে, এবং আমাদেরকে মাথায় রাখতে হবে যে
এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো যে আমরা কিন্তু অন্য কোনো ফিল্ডে উই ট্রিট দ্য কন্ডিশন, বাট এখানে কিন্তু উই ম্যানেজ দ্য কন্ডিশন। কেন আমি বলছি, যদি আমরা ট্রিট করতে পারতাম তাহলে কিন্তু সকলেরই নর্মাল প্রেগনেন্সি চলে আসতো বা নর্মাল কনসেপশন চলে আসতো। এটা কিন্তু এখানে হয় না। আমরা প্রবলেমগুলো বোঝার চেষ্টা করি এবং সেই প্রবলেম বাইপাস করে কী করে প্রেগনেন্সি আসবে সেটা দেখি। অনেক সময় পুরুষরা এসে আমাকে বলেন, ওয়াইফকে নিয়ে আসেন না, বলে আমার শুক্রাণুর রিপোর্ট খুব খারাপ এসছে, আপনি আমার শুক্রাণুরা ঠিক করে দিন। ব্যাপারটা হচ্ছে আমরা শুক্রাণু ঠিক করতে পারি না। হ্যাঁ, আমরা শুক্রাণু ঠিক করতে পারি না, বা হচ্ছে আমরা শুক্রাণু ইমপ্রুভ সবসময় হয়তো করতে পারবো না, কিন্তু মাথায় রাখতে হবে আমরা সেই অবস্থা থাকলেও কি করে প্রেগনেন্সি আসা যায় নিজের শুক্রাণু দিয়ে সেটা আমরা বলে দিতে পারবো এবং সেটা করে দিতে পারবো। সেই জন্য আমার মনে হয় জিনিসটাকে আরো অ্যাকসেপ্ট করতে হবে এবং রাস্তায় নামতে হবে। কি হবে ভেবে বাড়িতে বসে থাকলে হবে না, কিছুই হবে না। আচ্ছা, এই যে একটা প্রচলিত কথা হচ্ছে জিরো স্পার্ম কাউন্ট, ডাজ দ্যাট লিটারালি মিন দ্যাট ইউ উইল নট হ্যাভ আ বেবি? এটাই আমি বলছিলাম যে কি কারণে এটা হচ্ছে সেটা দেখতে হবে। যদি পিটিউটারি গ্ল্যান্ডের প্রবলেম হয় তাহলে তো ইনজেকশন নিলেই আবার ধাতুতে শুক্রাণু চলে আসবে, নর্মাল মেলামেশা করলে ন্যাচারাল কনসেপশন সম্ভব। যদি অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া হয় তাহলে ন্যাচারাল কনসেপশন সম্ভব নয়। অনেকেই বলে যে অবস্ট্রাকশনটা খুলে দেওয়া যায়, কিন্তু ওটা সাকসেস রেট খুব কম এবং তাতেও অনেক সময় প্রেগনেন্সি আসে না। এক্ষেত্রে আমরা যদি হচ্ছে টেসা বা পেসার মতো হচ্ছে টেকনিক ব্যবহার করে অন্ডকোষ বা এপিডিডাইমিস থেকে স্পার্ম বার করে নিই, সেই স্পার্ম ব্যবহার করে কিন্তু প্রেগনেন্সি আসার চান্সটা খুব ভালো থাকে। আমি আবার বলবো, 10 জনের মধ্যে 8 জন অ্যাজোস্পার্মিয়ার পেশেন্টই কিন্তু নিজের শুক্রাণুর থেকে বাবা হতে পারবে। আচ্ছা, মেল ইনফার্টিলিটির সিমটমস কি, যাতে আমার শ্রোতা যারা দেখছে তারা অবভিয়াসলি বাড়ির কাউকে বলবেন না, আই এম শিওর, বাট মেন্টাল ম্যাথ করতে পারবে। বেশিরভাগ ক্ষেত্রেই মেল ইনফার্টিলিটির পার্সে কোনো সিমটমস থাকে না। আমাদেরকে বুঝতে হবে টেস্টিস দুটো কম্পার্টমেন্টে ভাগ করা থাকে। একটা কম্পার্টমেন্ট হচ্ছে পুরুষ হরমোন টেস্টোস্টেরন সিক্রিট করে, আর একটা কম্পার্টমেন্ট হচ্ছে স্পার্ম তৈরি করা থাকে। যে কোনো অ্যাসল্ট অন দ্য টেস্টিস উইল ডিস্ট্রয় দ্য স্পার্ম প্রডিউসিং টিস্যুস, যেটাকে বলে সেমিনিফেরাস টিবিউলস। সেই জন্য টেস্টোস্টেরন প্রোডাকশনটা কিন্তু হতেই থাকবে, যার ফলে পুরুষত্বের কিন্তু খুব একটা প্রভাব পড়তে পারে না। এছাড়া যদি জিজ্ঞাসা করেন, কিছু কিছু পুরুষদের ডেফিনেটলি কিছু প্রবলেম হতে পারে, যেরকম তাদের হয়তো লিঙ্গ শৈথিল্যের সমস্যা হতে পারে, তাদের হয়তো মানে সেই পুরুষত্বটা খুব একটা নাও থাকতে পারে, তাদের হয়তো যে সিমেন্টটা বেরোচ্ছে ইন্টারকোর্সের পর বা সিমেন্ট অ্যানালিসিসের সময় সেটার মানে ভলিউমটা খুব কম হতে পারে। এমনও অনেকে থাকে যাদের হচ্ছে অর্গ্যাজম হচ্ছে কিন্তু সিমেন্ট বেরিয়ে আসছে না, সিমেন্টটা অনেক পাতলা হতে পারে। তাছাড়া হয়তো তাদের দাড়ি গোফ অনেকটাই কম হতে পারে, ফিমেল প্যাটার্ন অফ ফ্যাট ডিস্ট্রিবিউশন ইন দ্য বডি হতে পারে। এগুলো কিছুটা লক্ষণ হতে পারে পুরুষ বন্ধ্যাত্বের। এবং এইগুলো তো বাই বার্থ নাকি, মানে ফিমেল সব সময় নয়, ফিমেল মানে দেখতে অনেকটা মহিলাদের মতন শরীরের গঠন এটসেট্রা, এগুলো তো জেনারেলি বাই বার্থ হয় না? ইউজুয়ালি বাই বার্থ। এবার আমরা আবার বলতে পারি মেল ইনফার্টিলিটি ক্যান বি অ্যাকোয়ার্ড, পরবর্তীকালে হতে পারে, অথবা ফ্রম বার্থ হতে পারে। যাদের ফ্রম বার্থ তাদেরটা আরেকটু বেশি সিভিয়ার হয়। রাইট। কীরকম লাইফস্টাইল অ্যাডভাইস আপনি দেবেন যারা আইভিএফ করতে চায়? তাদের তো এই পুরো পরিস্থিতিটা অনেকদিন আগে থেকে ইয়েটা শুরু হয়, প্রেপারেশন। ডেফিনেটলি। তো সেই প্রেপারেশনটা কিরকম যদি একটু বলেন? 3 মাস আগের থেকে মোটামুটি মদ সিগারেট ছেড়ে দিতে হবে, সেটা হাজব্যান্ড ওয়াইফ দুজনের পক্ষেই ঠিক। জাঙ্ক ইটিং বা ফাস্ট ফুড বা অত্যাধিক সুগার এবং অয়েলি ফুড যতটা পারা যায় কমিয়ে দিতে হবে। হেলদি ফুড খেতে হবে। হেলদি ফুড মানেই যে চিয়া সিডস বা হচ্ছে ড্র্যাগন ফ্রুট অথবা কিউই না, তুমি পেয়ারা খাও, তুমি ছোট মাছ খাও, মাছের মাথা খাও। তোমাকে বসে বসে আমি আমার পেশেন্টদেরকে সবসময় বলি, আমি 10টা ওষুধও লিখতে পারি অথবা 10 রকমের খাবারও বলতে পারি, তুমি কোনটা করবে বলো। টক ফল বেশি খাও, ভাইটামিন সি পেয়ে যাবে। পলিশড রাইস না, এমনি নর্মাল যে ভাত হয় সেই ভাতটা খাও, তাহলে তোমার ভাইটামিন ই, জিঙ্ক এগুলো অনেকটাই তুমি পেয়ে যাবে। এল কার্নিটিন এগুলো অনেকটাই শরীরের মধ্যে পেয়ে যাবে। তুমি যদি হচ্ছে মাছের মাথা খাও তাহলে হচ্ছে তোমার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এটা তোমার শরীরে চলে আসবে। এই সব খাবার দাবার খেলেই কিন্তু অনেকটা তোমার প্রবলেমটা ঠিক হয়ে যায়। তাছাড়া এক্সারসাইজ করে যদি ওজনটা একটু কমিয়ে ফেলতে পারো তাহলে ডেফিনেটলি স্পার্ম কোয়ালিটি, এগ কোয়ালিটিটা বেড়ে যাবে এবং আমাদের আইভিএফ এর সাকসেসটা বেড়ে যাবে।
টকিং অ্যাবাউট সাকসেস আই এম শিওর ইউ হ্যাভ হ্যান্ডফুল, তার মধ্যে থেকে যদি কয়েকটা বিষয় মেল ইনফার্টিলিটির ক্ষেত্রে কয়েকটা কেস এরকম জাস্ট টু মোটিভেট আওয়ার হ্যাঁ, ভিউয়ার্স খুব ইন্টারেস্টিং। কিছুদিন আগেই ডেলিভার করেছে মুর্শিদাবাদের কাপল। প্রথম ওয়াইফ ছেড়ে চলে গেছে অ্যাজোস্পার্মিয়া, বাচ্চা হচ্ছে না বলে। দ্বিতীয় বিয়ে করেছে, ফ্র্যান্টিক্যালি দৌড়ে বেড়াচ্ছে। কোথাও একজন কোনো ডাক্তারের কাছে গিয়েছিলেন, তিনি আমার কাছে রেফার করে দিয়েছেন যে এর প্রেগনেন্সি আসছে না, অ্যাজোস্পার্মিয়া আছে। সো যখন আমি দেখলাম ইটস আ কেস অফ অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া, এপিডিডাইমিসিস ডিস্টেন্ডেড, ব্লাড টেস্ট করলাম, জেনেটিক টেস্ট করলাম। জেনেটিক ইভ্যালুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস কেসেস। দেখলাম সব কিছু ঠিক আছে। আমার মেল এক্সামিনেশন করার পরে, ফিজিক্যাল এক্সামিনেশন করার পরে আমি বুঝলাম যে এখান থেকে স্পার্ম পাওয়া যাবে। আইভিএফ করলাম, ভালো স্পার্ম পেলাম। সেখান থেকে ইক্সি করে প্রেগনেন্সি হলো, টুইন্স ডেলিভার করেছে কিছুদিন আগে। এরকম আরেকজন কাপল যাকে অন্য অনেক জায়গায় বলে দিয়েছে তোমার কখনো বাবা হওয়া সম্ভব নয়, টেসা করা হয়েছে, ফেল্ড টেসা। আমরা তখন টেসি করলাম। টেসা মানে অন্ডকোষে সূচ ফুটিয়ে স্পার্ম বার করার চেষ্টা। টেসি মানে অন্ডকোষটাকে কেটে নিয়ে টিস্যুগুলো দেখে স্পার্ম বার করা। তো সেই টেসি করার পরে অন্ডকোষ কেটে আমরা যখন টিস্যুগুলো দিলাম, সেখানে স্পার্ম পাওয়া গেল। সেই স্পার্মটা এগের মধ্যে ইনজেক্ট করার পরে অ্যাকচুয়ালি কিন্তু ভালো এমব্রিও তৈরি হলো। সেটা যখন আমরা ট্রান্সফার করলাম তখন প্রেগনেন্সি এসেছে। এবং এগুলো অনেক আছে, মানে শুরু করলে হয়তো শেষ করা যাবে না। এরকম মিরাকলস ডু হ্যাপেন, বাট ইউ হ্যাভ টু টেক দ্য লিপ অফ ফেথ। তুমি যদি না নিয়ে বাড়িতে বসে থাকো কি হবে হবে না, প্রথমেই যদি বলো ডোনার, তাহলে কোনোদিনও তুমি নিজের ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে না। রাইট। আচ্ছা, when it comes to ফেম কেয়ার ফার্টিলিটি, এখানে কিরকম ধরনের টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট যারা দেখছে তারা এক্সপেক্ট করতে পারে? আমার কিন্তু ফেরারি গাড়িও থাকতে পারে, সেটা কিন্তু একজন খাটারা ড্রাইভার চালাতে পারে। রাইট। আমার এখানে ফেরারিও আছে এবং ড্রাইভারেও ভেরি ওয়েল ট্রেন্ড। কেন? কারণ আমাদের যে ল্যাব সেটা হচ্ছে ওয়েল ইকুইপড টু ডিল উইথ মেল ইনফার্টিলিটি। আমাদের এয়ার হ্যান্ডলিং ইউনিট আছে, মডিউলার ল্যাব, তার সঙ্গে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট এমব্রিওলজিস্ট ইন ইস্ট ইন্ডিয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। আমি যখন একটা টিস্যু দিচ্ছি টেস্টিসে, তার দায়িত্ব হচ্ছে তার থেকে স্পার্ম বার করা, সিলেক্ট হুইচ ইজ দ্য বেস্ট স্পার্ম। এই জিনিসটা উনি খুব ভালো করতে পারেন। যাদের স্পার্মের কোয়ালিটি খারাপ তাদের আমরা মাইক্রোফ্লুইডিক্স করি বা স্পার্ম সার্ভাইভাল টেস্ট করে নিই। আগের থেকে আমরা বুঝে যাই যে স্পার্মটা কতটা ভালো হবে। তারপরে মাইক্রোফ্লুইডিক্স বা আদার অ্যাডভান্স স্পার্ম সিলেকশন টেকনিক ব্যবহার করে বেস্ট অফ দ্য স্পার্ম ইউজ করি আমরা। তার আগেও যখন আইভিএফ শুরু হচ্ছে, প্রপার ইভ্যালুয়েশন, জেনেটিক ইভ্যালুয়েশন, মেল এক্সামিনেশন, হরমোনাল ইভ্যালুয়েশন, এগুলো করে তারপরে আমরা প্রগনোস্টিকেট করি। সাকসেসটা প্রগনোস্টিকেট করে তারপরেই আমরা নেক্সট লেভেলে এগিয়ে যাই। That is what which makes us different. We do not do extraordinary things. We do very ordinary things in extraordinary way, which makes us a bit different from others. With precision, of course. With precision. ওকে, আই থিঙ্ক আমরা মোটামুটি আমাদের সমস্ত ডিসকাশনই কভার করে ফেলেছি। তবে এই সব কিছুর বাইরে আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলতে চাই। আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের পরিবারের স্ট্রাকচারে একটা মহিলার সম্পূর্ণতার পিছনে, একটা ছেলের সম্পূর্ণতার পিছনে অনেক সময় বাচ্চা হওয়াটাকে একটা প্রাইম কজ হিসেবে ধরে নেওয়া হয়। সেই সমস্ত ট্যাবুগুলোকে সরিয়ে রেখে আমার মনে হয় সন্তান করাটা এটা একটা আনন্দের বিষয়। কারেক্ট। আর আমি যেরকম দু হাত ছাড়া হাততালি বাজে না, হাজব্যান্ড ওয়াইফ ছাড়া প্রেগনেন্সি আসে না। সেই জন্য ওয়াইফ যখন কখনো আমার কাছে এসে বলে মেরাহি প্রবলেম হ্যাঁ বা আমারই প্রবলেম, আমাকেই ট্রিট করুন, আমার হাজব্যান্ডের সব ঠিক আছে, আমি বলি বাড়ি যান, আমি একজনকে করতে পারবো না। বা হাজব্যান্ড যখন এসে বলে যে না আমার প্রবলেম আছে, আপনি আমারটা ঠিক করুন, আমি আবার বলে দিই যে আপনি বাড়ি যান। কারণ আমাকে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে অ্যাসেস করে তারপরে ট্রিটমেন্ট দিতে হবে। অনেকে এটাও আমাকে বলেন যে হচ্ছে ডাক্তারবাবু ওষুধ দিন না, ওষুধ খেয়ে ট্রাই করি। আমাদের অনেক তথ্য উঠে এসেছে যে বেশি ওষুধ খেলেও কিন্তু প্রবলেম হতে পারে। নট অনলি লিভার ড্যামেজ বাট অলসো স্পার্মের কোয়ালিটি বা এগের কোয়ালিটি কমে যেতে পারে আরও। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে কখন আমাকে ওষুধটা বন্ধ করে ঠিকমতো আইভিএফ বা যে কোনো ট্রিটমেন্টে এগিয়ে যেতে হবে। সো আমার মনে হয় ট্রিটমেন্টটা টেকনিক্যালের থেকেও বেশি অনেকটা ইমোশনাল ইজ ভেরি মাচ। সেই জন্য আমাদের ইমোশনাল কাউন্সেলিংয়ের জন্য আমাদের কাউন্সেলার্স আছে, আমাদের মেডিকেল টিম আছে, আমাদের আইভিএফ স্পেশাল কাউন্সেলার্স আছে, ফাইন্যান্সিয়াল কাউন্সেলার্সরা আছে, যারা সব দিক থেকে তাদেরকে সবভাবে হেল্প করতে থাকে সবসময়। রাইট। সো আই থিঙ্ক সম্পর্ক ভালো করার ওপরে যদি মানুষ একটু বেশি স্ট্রেস করে, একটু বেশি ফোকাস দেয়, তাহলে অটোমেটিক্যালি ফিউচারটা আরও সুন্দর হয়। অ্যাবসলিউটলি। আর আমরা অনেককে দেখেছি যে অন দ্য ভার্জ অফ ডাইভোর্স, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ক্ল্যাশ
হয়ে যাচ্ছে, আমাদের অ্যাজ ডক্টরস এটাও দায়িত্ব থাকে কি করে তাদেরকে আবার এক করে তারপরে প্রেগনেন্সি আনা। রাইট, প্রেগনেন্সির জন্য এক হওয়া নয়, এক হওয়ার জন্য একটা প্রেগনেন্সি আসুক, আমরা সেটাই চাই। Absolutely. এবং থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম স্যার, ইট ওয়াজ so সাচ অ্যান much. অনার টু টক Pleasure's টু mine, ইউ। pleasure's এবং mine. আপনার এই ইনস্টিটিউট আরও এরকমভাবে বৃদ্ধি পাক, সমৃদ্ধি পাক, এই আশাই করব। নমস্কার।